দর্শক স্টুডিওতে আছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন, যিনি বন্যার সময় তার স্বজনদের খোঁজে ফেনীতে গিয়েছিলেন। কোনো যানবাহন ছিল না তখন। পানির ভেতরে কোথাও সাঁতরে, কোথাও বা পায়ে হেঁটে পাড়ি দিয়েছেন দীর্ঘ 15 কিলোমিটার পথ। লেগেছে 7.5 ঘন্টা। ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা শুনবো আমরা। আনোয়ার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আপনি ভয়াবহ একটা দুর্বিষহ সময় পার করেছেন। অনেক কষ্ট করে আপনি আপনার পরিবারের কাছে ফিরতে পেরেছেন এবং তার আগে অনেক টেনশন কাজ করেছে। আপনার পরিবারের সদস্যদেরকে আপনি কিভাবে খুঁজে পেয়েছেন, সেই অভিজ্ঞতাটা একটু ডিটেলসে শুনতে চাই, এই ভয়াবহ অভিজ্ঞতার কথা। ফয়সাল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত বৃহস্পতিবার আমি যখন সকাল থেকে শুনতে পাচ্ছিলাম ফেনী অনেকটা ডুবে গেছে এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমি আমার বোন, আমার ভাই বা আমার পরিবারের যে মানুষগুলো আছে তাদের সাথে কানেক্ট করার জন্য চেষ্টা করছিলাম। আমি তাদের সাথে যোগাযোগ করতে পারছিলাম না। তখন সিদ্ধান্ত নিলাম যে আমাকে এক্ষুনি ফেনীতে যেতে হবে, যে কোনোভাবে হোক। পরে আমি একটা স্পিড বোট আর একটু ট্রাকে করে আমরা কয়েকজন এখান থেকে রওনা দিই। কিন্তু দুর্ভাগ্যবশত ফেনীতে যখন স্পিড বোটটা যায় তখন তার পাখা নষ্ট হয়ে যাওয়ার কারণে সেই স্পিড বোটটা সচল হতে পারেনি। আমি ফেনী একাডেমি রোড থেকে যখন ওইখানে পৌঁছাই তখন আমি দেখি যে একটা 10 টন যে ট্রাকগুলো, সেই ট্রাকগুলো ডুবে আছে। আমি সেখান থেকে সাঁতরে কোনোভাবে, পানির উচ্চতা এত বেশি ছিল, আমি আসলে প্রথমত আমি বুঝতে পারিনি। ওইখানে যাওয়ার পর আমি নিজেই ডিসকানেক্ট হয়ে যাই, আমার যে নেটওয়ার্ক, যে মোবাইল, সবকিছু থেকে ডিসকানেক্ট হই। তখন আমার আত্মীয় স্বজনরা বেশিরভাগই ছাগলনাইয়াতে। তখন আমি দিশেহারা হয়ে যাই, আসলে আমার কি করণীয়, আমি আসলে ফেনী থেকে ছাগলনাইয়া পর্যন্ত কিভাবে যাব। প্রথম দিন আমি চেষ্টা করলাম বৃহস্পতিবারে আমি যাওয়া যায় কিনা, আমার সাথে আমার যে এখানকার বন্ধুরা গিয়েছে তাদেরকে সহ নিয়ে চেষ্টা করলাম। আমি কোনোভাবেই যে টেকনিক্যাল মোড় যেটি বলে সেখান থেকে আমার পক্ষে যাওয়া সম্ভব হয়নি। পরের দিন সকালে আমি আবার শুরু করি যাত্রা। তখন একাডেমি রোড থেকে আমি সাঁতার কেটে তারপর টেকনিক্যাল রোড পর্যন্ত যাই। টেকনিক্যালে পানির এত বেশি স্রোত ছিল যে স্রোত আমার পক্ষে অতিক্রম করা, আমার না, অনেক মানুষ, হাজার হাজার মানুষ, তারা স্বজনদের খোঁজে যাচ্ছিলেন। প্রত্যেকে, আমি যাদেরকে জিজ্ঞাসা করছি আপনারা কোথায় যাচ্ছেন, যে আজকে স্বজনদের খোঁজে যাচ্ছি, বিচ্ছিন্ন তারা, প্রত্যেক একই রকম। পরে টেকনিক্যাল মোড়, রানীরহাট, বাংলা বাজার, এই প্রত্যেকটি স্টপে কোথাও আমার মাথা ডুবে গেছে, আমি সাঁতার কেটেছি, কোথাও গলা পানি ছিল, কোথাও হাঁটু পানি। এটা করতে আমার প্রায় 7 ঘন্টা, এই দীর্ঘ জার্নি, ভয়াবহ জার্নি, আমি আমি জীবনে কখনো ভুলতে পারবো না। পাড়ি দিয়ে আমি ছাগলনাইয়াতে পৌঁছাই। এরপরে আমি তখনও খুঁজে পাচ্ছিলাম না, বুঝতে পারছিলাম না যে আমার আত্মীয়রা বাড়িতে নেই। এটা আমি নিশ্চিত, কারণ আমাদের বাড়ি ততক্ষণে ডুবে গেছে, অর্থাৎ ডুবে যাওয়ার কারণে নিশ্চয় তারা বাড়িতে থাকবে না, কোনো না কোনো আশ্রয় কেন্দ্রে পৌঁছাবে। কিন্তু ছাগলনাইয়া থেকে আমার যে বাড়ি, সেই বাড়িতে আসলে যাওয়ার মতো কোনো উপায় আর ছিল না। যে স্পিড বোটগুলো ছিল, তারা প্রত্যেকে হয়তো কেউ তাদের স্বজনকে উদ্ধার করার জন্য কোনো না কোনোভাবে স্পিড বোটগুলো এঙ্গেজ ছিল। সেই জন্য আসলে বেশিরভাগ মানুষ হেঁটে, সাঁতার কেটে এভাবে যাওয়ার চেষ্টা করছিলাম। আমি সেদিন আর আমার যে এলাকা, সেই এলাকা আমি আর পৌঁছাতে পারিনি। কিন্তু আমি ওই যে ছাগলনাইয়া পৌঁছানোর পর জানতে পারলাম যে আমার ভাইয়ের পরিবার, ওরা ওইখান থেকে আসতে পেরেছে ছাগলনাইয়াতে, এসে তারা একটা দোতলা বাড়িতে আশ্রয় নিয়েছে। এরপরও আমি জানতে পারিনি যে আসলে আমার বোনেরা কেমন আছে। প্রতিদিন আমার জন্য এক এক ধরনের মনে হয়েছিল যে যাওয়ার পথে আমি কি আমার বোনদেরকে দেখতে পাবো, আমি কি আমার ভাইকে দেখতে পাবো, আমি কি তাদের লাশ দেখতে পারবো, বা তারা কি আসলে, এমন আশঙ্কার কথা আমরা ফেসবুকে অনেককে দেখেছি, হাহাকার করতে দেখেছি। অনেকেই বলছেন যে আমার স্বজনদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারছি না, যেহেতু নেটওয়ার্ক বন্ধ, সবকিছু বন্ধ। আপনিও সেই দুর্বিষহ সমস্যার মধ্য দিয়ে গিয়েছেন এবং অবশেষে আপনি পেয়েছেন তাদেরকে। ফেনীতে এত ভয়াবহ বন্যার পানি কিন্তু এর আগে দেখা যায়নি। আপনি যেহেতু ফেনী স্থানীয়, আপনি নিশ্চয়ই এই অভিজ্ঞতাটা বুঝতে পারবেন। কেমন দেখেছেন সবকিছু, পরিবেশ কেমন ছিল, বা শেষ পর্যন্ত আশ্রয় কেন্দ্রে বা আপনি তাদেরকে যখন পেয়েছেন কেমন দেখেছেন সবকিছু? তখন আরেকটা ঘটনা দিয়ে বলি, আমি যখন ছাগলনাইয়া থেকে ফাজিলপুর যাই, তখন আমি হেঁটে গিয়েছি, বা তখন আমি যে পরিবারটিকে প্রথম দেখি, তারা দোতলার একটি সিঁড়ির রুমে একজন গর্ভবতী নারী, একজন বয়স্ক মহিলা এবং তার 2 মেয়ে নিয়ে কোনো রকম অর্ধেক ঘরের মধ্যে তাদের বিভিন্ন জিনিসপত্র রেখেছে, আর অল্প একটা রুমের আর অর্ধেকের মধ্যে তারা বসে আছে। বা এই আমি তখন 3 দিন, অর্থাৎ সোমবারের দিকেই আমি ফাজিলপুর যাই। তখন তারা আমাকে দেখে, আমি কিছু জিনিসপত্র ওদের জন্য নিয়ে যাই। তাদের যে সিনারিও, তাদের যে দৃশ্য, তাদের যে চেহারা, সেটি আমি কখনো ভুলবো না। তারা এত অসহায় ফিল করছে, সেটা আসলে ভাষায় কখনো আমি বর্ণনা করতে পারবো না আসলে তাদের কেমন চেহারা ছিল। তারা মনে হচ্ছিল যে ধরেন এক ধরনের আতঙ্ক থেকে আমাকে দেখে কিছুটা রিলিফ ফিল করছিল। তারা ভাবছিল আমি তাদেরকে হয়তো এখন উদ্ধার করে নিয়ে যাবে, এরকম। আরেকটি ঘটনা আপনাকে বলে, আমার নিজের বড় বোনের মেয়ে, তার বাড়ি নতুন বাজার এরিয়াতে, সেটি একটু নদীর পাশাপাশি পড়ে। সেখানে সে তার 1 বছরের বাচ্চা নিয়ে দীর্ঘ 3 দিনের মতো সে ঠায় দাঁড়িয়েছিল একটি ছাদের উপরে,
বৃষ্টি হয়েছিল, আমি তাকে সর্বশেষে গিয়ে তার সেই বাচ্চাটাকে একেবারে মুমূর্ষু অবস্থায় পেয়েছি। আমার সেই ভাগ্নিটা আমাকে বলল, মামা আমি আজকে গতকাল থেকে আজ পর্যন্ত আমি কোনো খাবার পাইনি। সত্যি কথা তখন আমার কাছে কিন্তু কিছুই ছিল না, আমি শুধু ভোরবাজার নামে একটি জায়গা আছে সেখানে 2টি জুস পেয়েছিলাম। আমার মনে হয়েছিল যে ওই 2টা আমি নিয়ে গেলাম। তার এই বাচ্চাটি তখন হচ্ছে এটি এমনভাবে খাচ্ছিল, আমার কাছে মনে হয়েছে আমার এই জীবনে আমি কখনো এর চেয়ে ভয়াবহ অভিজ্ঞতা বা ভয়াবহ হচ্ছে কোনো দৃশ্য আমি আর দেখিনি। নিশ্চয় আপনি যখন বলছিলেন আমার নিজের গায়েও কাঁটা দিচ্ছে। আমরা এমন অনেক দুঃসহ স্মৃতি আমরা দেখেছি, ফেসবুকে বারংবার দেখেছি, এমনও দেখেছি আমরা যে মানুষ মারা গেছে, কবর দেওয়ার শুকনো জায়গা পাচ্ছে না, ভেলায় ভাসিয়ে দিচ্ছে। এবং একটি চিরকুট আমরা দেখেছি, একটি মুসলিম নারীর লাশ যদি কেউ পেয়ে থাকেন তাকে কবর দেওয়ার ব্যবস্থা করবেন। এই দুর্বিষহ ঘটনার সাক্ষী হয়েছেন আপনি। অনেক মানবিকতার গল্পও কিন্তু রয়েছে, মানুষের পাশে দাঁড়ানোর গল্প। এমন কোনো কিছু নিশ্চয়ই আপনি অভিজ্ঞতা আপনিও অর্জন করেছেন, একটু যদি জানান তাহলে ভালো। ওইখানে হচ্ছে এটুকু আমি যেটি দেখেছি যে প্রত্যেকে পাশে দাঁড়িয়ে আছে, আশেপাশের মানুষজন ফেনীবাসীকে উদ্ধার করার জন্য এসেছে। যারা একদম প্রত্যন্ত যে অঞ্চলগুলো যেখানে আসলে মানুষ পৌঁছাতে পারছিল না, সে ছাত্র বা হচ্ছে যারা একটুখানি শক্তি সামর্থ্য, সবাই সবার পাশে দাঁড়িয়েছে এই দুর্যোগ কাটিয়ে ওঠার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার জন্য শুভকামনা, আপনি এবং আপনার পরিবার দুর্যোগ কাটিয়ে উঠুন।